দর্শক আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সঙ্গে আছি আমি নাজিয়া কণা। আর শুরুতেই জানিয়ে দেব আজকে শিরোনাম। সফরের শেষ দিনে মস্কোতে মোদি পুতিনের বৈঠক, রুশ প্রেসিডেন্টকে আলিঙ্গনে চটেছেন জেলেনস্কি। বন্যায় বিপর্যস্ত ভারত, মুম্বাই সহ বেশ কয়েকটি শহরে জারি রেড অ্যালার্ট। এবং টিউলিপ সিদ্দিকের সাফল্যের আরেক মুকুট, ব্রিটেনের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি। দর্শক এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিব পুরো খবর। দ্বিতীয় দিনের সফরে ভ্লাদিমির পুতিনের সাথে মস্কোতে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় বাণিজ্য, যুদ্ধ আর দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয় দুই নেতার। বৈঠকে ইউক্রেন যুদ্ধে শিশু হত্যার বিরোধিতা করেন মোদি। এদিকে মস্কোতে মোদির সফরে চটেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মস্কো সফর করছেন পুরনো মিত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সফরের দ্বিতীয় দিনে পুতিনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি। আলোচনা হয় বাণিজ্য, যুদ্ধ আর কূটনৈতিক ইস্যুতে। সংকটকালীন সময়ে ভারতে জ্বালানি সরবরাহের জন্য পুতিনকে ধন্যবাদ জানান মোদি। সেই সাথে ইউক্রেন যুদ্ধে শিশু হত্যার ঘটনা বেদনাদায়ক বলে মন্তব্য করেন তিনি। যুদ্ধ কিংবা জঙ্গি হামলা কোনো কারণেই নিষ্পাপ শিশুদের মৃত্যু কাম্য নয়। মানবতা সম্পন্ন ব্যক্তিরা সবসময় এর বিপক্ষে। এমন দৃশ্য একই সাথে বেদনার ও ভয়ানক। এদিন মোদিকে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপলসে ভূষিত করেন পুতিন। এমন সম্মাননা যুদ্ধের আবহে দিল্লি মস্কোর সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মোদির এই সফরে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ভারতের প্রধানমন্ত্রীর এই সফর গভীরভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন। নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। পুতিনের সাথে বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে কি মন্তব্য করেন মোদি তা কাছ থেকে পর্যবেক্ষণ করব আমরা। এর আগেও ভারতকে আমরা পরিষ্কার জানিয়েছি, রাশিয়ার সাথে তাদের সম্পর্ক নিয়ে উদ্বেগে আছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার সাথে সম্পৃক্ত যে কোনো দেশকে আমি মনে করিয়ে দিতে চাই, মস্কোর উচিত জাতিসংঘের চার্টার মেনে চলা। সোমবার প্রথম দিনে মোদি পুতিন সাক্ষাতের সময় রুশ হামলায় আগুনে পুড়েছিল ইউক্রেনের বেশ কয়েকটি শহর। প্রাণ গেছে শিশুসহ বহু মানুষের। এমন সময় ভারতীয় প্রধানমন্ত্রী রুশ সফরকে শান্তি প্রচেষ্টার জন্য হতাশার ও বিধ্বংসীকর বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র, নেয়ামতি ঘাট, তেজপুর সহ মোট ৯টি নদী। ভারী বৃষ্টির কারণে রেড অ্যালার্ট জারি হয়েছে মুম্বাই শহরেও। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নেপাল, চীনেও। প্রায় ১.৫ মাস ধরে বন্যায় ভাসছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম। বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি এখনো। ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদীর পানি বইছে বিপদ সীমার উপরে। বানের পানি ঢুকে পড়েছে অন্তত ২৮টি জেলায়, যাতে ক্ষতিগ্রস্ত প্রায় ২৩ লাখ মানুষ। এছাড়া ভেঙে পড়েছে সেতু, রাস্তাঘাট সহ বেশ কিছু অবকাঠামো। আটকে পড়া পানিবন্দীদের উদ্ধারে রাজ্যের বিভিন্ন জেলায় কাজ করছে দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মীরা। যোগ দিয়েছে ভারতের আধাসামরিক বাহিনী, এসডিআরএফ ও এনডিআরএফ। এদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দেশটির বাণিজ্যিক শহর মুম্বাই। জলাবদ্ধতার কারণে তলিয়ে গেছে রাস্তাঘাট, রেলপথ। ব্যাহত হচ্ছে বিমান চলাচলও। সোমবার বাতিল করা হয় অন্তত ৫০টি ফ্লাইট। পরিস্থিতি সামালে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বন্ধ স্কুল, কলেজও। বৃষ্টিপাত অব্যাহত থাকার কথা জানিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে থানে, পালঘর, পুনে ও কোঙ্কণ বেল্টে। জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। বন্যায় নাকাল দক্ষিণ এশিয়ার দেশ নেপালও। টানা বৃষ্টিতে বাড়ছে মৃতের সংখ্যা। এদিকে চীনের হিউনান, শেনডং, শানসি সহ বেশ কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মিলা খন্দকার, চ্যানেল 24।
এদিকে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রের পর যুক্তরাষ্ট্রে বড় ধ্বংসযজ্ঞ চালিয়েছে হ্যারিকেন বেরিল। এতে দেশটিতে প্রাণ গেছে ৩ জনের, আহত হয়েছেন আরও বহু মানুষ। ঝড় দুর্বল হলেও শেষ হয়নি এর প্রভাব। টেক্সাসের কয়েক অঞ্চলে টর্নেডোর পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার। ক্যারিবীয় সাগরে ক্যাটাগরি 5 মাত্রায় তাণ্ডব চালিয়েছিল হারিকেন বেরিল। সাগর পাড়ি দিয়ে যখন যুক্তরাষ্ট্রে পৌঁছালো তখন শক্তি হারিয়ে সেটি নিছক সামুদ্রিক ঝড়, মাত্রা ক্যাটাগরি 1। এরপরও দেশটিতে কম হয়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। সোমবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে হানা দেয় বেরিল, বেরিয়ে যায় হিউস্টন দিয়ে। এই যাত্রাপথে ঝড়টি বড় তাণ্ডব চালায় মার্কিন অঙ্গরাজ্যটি জুড়ে। ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাসে ডুবে গেছে একাধিক মহাসড়ক, পানির স্রোতে ভেসে গেছে বহু যানবাহন। কয়েক স্থানে উপড়ে পড়েছে গাছ ও বৈদ্যুতিক খুঁটি। একদিনে বাতিল হয়েছে ১৩০০-র বেশি ফ্লাইট। বিদ্যুৎহীন অঞ্চলটির ২৭ লাখ বাসিন্দা। আমি প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক। ঝড়ের যে চিত্র আমরা দেখেছি তা সত্যিই ভয়ঙ্কর। বড় বিপর্যয় এড়িয়ে যেতে পেরেছি আমরা। এই রাস্তাটিতে বেশ কিছু গাড়ি ছিল যা চোখের সামনে ভেসে গেছে বানের জলে। আমরা শত চেষ্টা করেও আটকাতে পারিনি। ঝড় দুর্বল হয়ে পড়লেও এর প্রভাব হতে পারে মারাত্মক। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, ঝড়ের কারণে বিপজ্জনক জলোচ্ছ্বাস ও টর্নেডো ধেয়ে আসতে পারে টেক্সাস, লুইজিয়ানা ও আরকানসাস অঞ্চলে। এর আগে গেল সপ্তাহে জ্যামাইকা, গ্রানাডা ও সেন্ট ভিনসেন্টে ধ্বংসযজ্ঞ চালায় মৌসুমের প্রথম হারিকেন বেরিল, যাতে 11 জনের প্রাণহানি দেখে অঞ্চলগুলো। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আরও একবার আমন্ত্রণ। ব্রিটেনের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। গেল ৫ জুলাই বাকিংহাম প্যালেস থেকে ফিরেই মন্ত্রিসভার গঠনের কাজ শুরু করেন নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে বেশ কয়েকজনের নাম। সেই ধারাবাহিকতায় নগরমন্ত্রী করা হয় টিউলিপ সিদ্দিককে। যুক্তরাজ্যের সদ্য সমাপ্ত নির্বাচনে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টিকে বিশাল ব্যবধানে হারায় টিউলিপের দল লেবার পার্টি। নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয় পান টিউলিপ সিদ্দিক। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে লড়েন তিনি। শ্রম অভিবাসনকে গতিশীল এবং সুসংহত করতে প্রবাসী গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ দিচ্ছে কুয়েত সরকার। নিয়োগকর্তার অনুমোদন এবং ন্যূনতম ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে এই সুযোগ নিতে পারবেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা। আগামী ১৪ জুলাই থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে এই ভিসা পরিবর্তন। কুয়েত থেকে জিসাত মাহমুদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে গৃহকর্মী ভিসায় রয়েছেন লাখেরও বেশি বাংলাদেশি, যারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন খাদেম বা গৃহকর্মী ভিসা থেকে শন বা বেসরকারি খাতে ভিসা পরিবর্তনের। সরকারি নিয়মে কুয়েতে বেসরকারি খাতে কর্মী নিয়োগ হয় 18 নম্বর ভিসায়, আর গৃহকর্মী নিয়োগ হয় 20 নম্বর ভিসায়, যা পরিবর্তন বা স্থানান্তরের সুযোগ ছিল না। তবে সম্প্রতি মিলেছে এই সুযোগ। শনিবার নতুন এই নিয়মের কথা জানায় দেশটির সরকার। তবে নতুন এই নিয়মের সুবিধা পেতে মানতে হবে বেশ কিছু শর্ত। ভিসা পরিবর্তনের জন্য নিয়োগকর্তার অনুমোদনের পাশাপাশি ওই নিয়োগকর্তার সাথে গৃহকর্মীর ন্যূনতম 1 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ভিসা পরিবর্তন ফি হিসেবে এককালীন পরিশোধ করতে হবে 50 কুয়েতি দিনার, যা প্রতি বছর 10 দিনার করে বাড়বে। শর্তের মারপ্যাঁচ যাই থাকুক, এই ভিসা পরিবর্তনের সুযোগ দাবি করে আসছিলেন প্রবাসীরা। এতে খুশি বাংলাদেশি সহ অন্যরাও। কুয়েত সরকার এখন বর্তমানে যেই কারণটা দিয়েছেন আমাদের জন্য, যে খাদেম ভিসা থেকে শোন ভিসা ট্রান্সফার করা যাবে, আমরা এখন চাইলে যে কোনো প্রাইভেট কোম্পানিতে ট্রান্সফার হতে পারবো। এতে করে আসলে আমরা খুবই উপকৃত হব। এর মধ্যে আমরা আমাদের দক্ষতা অনুযায়ী প্রাইভেট সেক্টরগুলোতে কাজে আকামা লাগাতে পারবো। এর মধ্যে আমাদের একটা ভালো মানের স্যালারি আসবে। ভিসা পরিবর্তনের এই সুযোগ থাকবে 2 মাস। আগামী 14 জুলাই থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত আবেদনকারীরা এই সুযোগ নিতে পারবেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েত থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান মাহমুদ। জিসান, একটা বিশাল সুযোগ দেওয়া হচ্ছে বাংলাদেশি অভিবাসী আছে যারা সেখানে কুয়েতে, তাদের জন্য। এই সুযোগটা নিতে কতটা আগ্রহী বাংলাদেশিরা এবং তারা আসলে কিভাবে এটি কাজ করবে? ধন্যবাদ। কুয়েতে ভিসার কয়েকটি ক্যাটাগরি রয়েছে। যারা এক বিষয়ে আসে অন্য বিষয়ে কাজ করে, এটা কিন্তু কুয়েতের আইনে অবৈধ। এর মধ্যে দুটি ক্যাটাগরি হচ্ছে, একটি খাদেম ভিসা, অন্যটি হচ্ছে শোন ভিসা। খাদেম ভিসা যেটি এখানে গৃহকর্মীরা কাজ করে, আর শোন ভিসা যেটি প্রাইভেট সেক্টরের ভিসা, এটিকে কিন্তু আবার 18 নাম্বার ভিসাও বলা হয়। আর খাদেম ভিসাকে স্থানীয় ভাষা কিন্তু 20 নাম্বার ভিসা বলা হয়। খাদেম ভিসা যারা আসে এরা সাধারণত কুয়েতির ঘরের বাবুর্চি, হাউস ড্রাইভার অথবা আপনার সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে থাকে। আর যারা শোন ভিসাতে কাজ করে তারা কিন্তু প্রাইভেট সেক্টরের যে কোনো কাজই করতে পারে। তো শোন ভিসা এবং যে আপনার খাদেম ভিসা, এখানে এক ভিসার সাথে অন্য ভিসার সম্পর্ক নেই, যার কারণে এখানকার স্থানীয় শ্রমিকরা চাইলেই কিন্তু তারা এক ভিসা থেকে অন্য ভিসায় কাজ করতে পারে না। তবে এই কুয়েত সরকার তাদের কথা চিন্তা করে কিন্তু ভিসা ট্রান্সফারের একটা সুযোগ দিয়েছে, এবং সেটি 2 মাসের ভিতরেই করে নিতে হবে। এই ভিসা ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু কিছু শর্ত কুয়েত সরকার উল্লেখ করে দিয়েছে। তার মধ্যে যদি খাদেম ভিসা থেকে শোন ভিসা ট্রান্সফার হতে হয় তাহলে অবশ্যই নিয়োগকর্তার অনুমোদন থাকতে হবে। যদি সে অনুমোদন না দেয়, নিয়োগকর্তা বলতে এখানকার ভাষায় কফিল বলা হয়, কফিল যদি অনুমতি না দেয় তাহলে কিন্তু যে গৃহকর্মী সে কিন্তু ভিসা ট্রান্সফারের সুযোগ পাবে না। এছাড়া ওই নিয়োগকর্তার আন্ডারে কিন্তু আপনার 1 বছর, ন্যূনতম 1 বছর কাজ করতে হবে। যদি 1 বছরের কমও হয় তাহলে কিন্তু সে এই সুযোগ পাবে না। অর্থাৎ যারা 1 বছরের নিচে কুয়েত আসছে অথবা 6 মাস কাজ করছে বা 6 মাস অন্য জায়গায় কাজ করছে, তারাও কিন্তু এই সুযোগটা পাবে না। সুতরাং 1 বছর, ন্যূনতম 1 বছর থাকতে হবে, এবং এখানকার সরকারি ফি অনুযায়ী 50 কুয়েতি দিনের এবং প্রতি বছর আরো 10 দিনের করে দেওয়া লাগবে কুয়েত সরকারকে। তো এই সুযোগটা কিন্তু আগে ছিল না, এটা প্রায় 1 যুগ পরে কুয়েত সরকার দিয়েছে। এ কারণে খুশি প্রবাসী বাংলাদেশিরা। তারা মনে করছে এই সুযোগটা কাজে লাগাতে পারলে তারা এখন যে বেতনে কাজ করে তার চেয়ে উচ্চ বেতনে কাজ করার সুযোগ পাবে। কারণ খাদেম ভিসাতে সাধারণত 100 থেকে 180 দিনের পর্যন্ত বেতন হয়ে থাকে, যেটা খুবই অল্প। তবে যদি সে শোন ভিসায় ট্রান্সফার হতে পারে তাহলে সেই বেতনটা কিন্তু অনেক বেড়ে যাবে, এবং সে চাইলেই কিন্তু তখন আর কুয়েতির ঘরে কাজ করা লাগবে না, তখন সে বাইরে যে কোনো জায়গায় কাজ করতে পারবে। এবং এতে করে তার একদিকে যেমন বেতন বাড়বে, অন্যদিকে তার কিন্তু বাংলাদেশে রেমিটেন্সও বাড়বে। তো এই খবরে আনন্দিত কুয়েত প্রবাসীরা সহ অন্যান্য প্রবাসীরা। জিসান, আপনাকে ধন্যবাদ। জিসান মাহমুদ আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। যুদ্ধের প্রভাবে ক্ষতির মুখে ফিলিস্তিনের অর্থনীতি। বছর ব্যবধানে দেশটির অর্থনৈতিক কার্যক্রম কমেছে 35%, আর পশ্চিম তীরে ইসরায়েলি অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির জিডিপি কমেছে 25%। চতুর্দিক থেকে বোমার আঘাতে মাটিতে মিশিয়ে গেছে প্রায় পুরো শহর। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা স্থাপনাগুলো এখন মাটির সাথে মিলে একাকার। তারপরও ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠার সাহস নিয়ে যুগের পর যুগ ঘুরে দাঁড়িয়েছে ফিলিস্তিনিরা। শত্রুর আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন চারিদিক, জীবন ও জীবিকা হুমকির মুখে। টানা 9 মাসের যুদ্ধে কাজ হারিয়েছে ফিলিস্তিনের হাজারো শ্রমিক। পণ্য চলাচলের একমাত্র পথ রাফা ক্রসিং বন্ধ থাকায় আসছে না প্রয়োজনীয় কাঁচামাল। পশ্চিম তীরে ইসরায়েলি অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দেশটির জিডিপি কমেছে 25%। পণ্য পরিবহনের একমাত্র পথ রাফা ক্রসিং বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। সীমান্তে নিরাপত্তার অভাবে ব্যবসায়ীরা যেতে চান না, পণ্যের দামও নাগালের বাইরে। তথ্য বলছে, যুদ্ধের কারণে বছর ব্যবধানে ফিলিস্তিনের গাজার অর্থনৈতিক কার্যক্রম কমেছে 35%। শুধুমাত্র গাজা শহরে নিত্যদিনের ব্যবসার 86% বন্ধ হয়ে গিয়েছে। আর পুরো ফিলিস্তিন জুড়ে শিল্পায়ন 36%, অবকাঠামো 51%, কৃষি 33% এবং পাইকারি ও খুচরা বিক্রি কমেছে 36%। ফিলিস্তিন কর্তৃপক্ষ এখন তাদের পুরো কার্যক্রম মানবিক সহায়তার উপর নির্ভর করে চালাচ্ছে। বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও।
স্থানীয়ভাবে উৎপাদন ও সরবরাহ না থাকায় স্বাভাবিক সময়ের চেয়ে 3 গুণ বেশি দামে কিনতে হচ্ছে খাদ্যদ্রব্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। বাজারের অবস্থা খুবই খারাপ। দাম বেড়ে যাওয়ায় আগে 3-4 কিলো টমেটো কিনতে পারলেও এখন একই দামে পাচ্ছি মাত্র 1 কেজি। একই অবস্থা অন্যান্য সবজিতেও। সীমান্ত পেরিয়ে সবজি আসছে না বলে দাম বাড়ছে। সবকিছু নিয়ন্ত্রণ করছে ইসরায়েলিরা। মানুষ খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থের অভাবে ও উচ্চ মূল্যের কারণে নাগালের বাইরে খাবারের দাম। যুদ্ধের আগে যে আপেলের দাম ছিল 3 শেকেল, এখন সেটি বিক্রি হচ্ছে 15 থেকে 20 শেকেলে। 4 শেকেলের আমের দাম পেরিয়েছে 20 শেকেলের ঘর। ফিলিস্তিনে বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। সব হারিয়ে সব হারানোর দলের এই মানুষগুলো আবারও ঘুরে দাঁড়াতে চায় ফিনিক্স পাখির মতো। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। বিশ্বের অনেক দেশে যেখানে বিয়ে এবং জন্মহার কমছে, সেখানে চীনে ইদানিং বেড়েই চলেছে গৃহপালিত পশুর বিয়ের হার। ঘটা করে নিজের প্রিয় কুকুরকে বিয়ে দিতে রীতিমতো হুলস্থুল কাণ্ড করছেন চীনারা। মানুষের বিয়েতে কতই না আয়োজন, বাড়ি ভর্তি মেহমান আর পেট ভরা খাওয়া দাওয়া, হই হুল্লোড়। তবে কখনো কি কুকুরের বিয়ে দেখেছেন? শুনে চোখ কপালে উঠলেও এমন ব্যতিক্রমী আয়োজন করে সাড়া ফেলেছেন চীনের কয়েকজন কুকুর প্রেমী। রীতিমতো বিয়ের কার্ড ছাপিয়ে অতিথিদের দেয়া হয়েছে বিয়ের দাওয়াত। শখের কুকুরের বিয়ে দিতে আয়োজনের কমতি নেই। বেলুন, পোস্টার দিয়ে সাজানো রেস্তোরাঁয় নিমন্ত্রিত অতিথিদের নিয়ে চলে বিয়ের আনুষ্ঠানিকতা। 2 কুকুরকে বিয়ের সাজে সাজিয়ে ছবি তোলা, কেক কাটা সহ ছিল বাহারি আয়োজন। আমন্ত্রিত অতিথিদের জন্য রাখা হয় বুফের খাবার। মানুষের যদি বিয়ে হতে পারে তবে কুকুরের কেন নয়, এ ভাবনা থেকেই আমাদের কুকুরের জন্য বিয়ের আয়োজন করেছি। ফেব্রুয়ারিতে ওদের বিয়ের পরিকল্পনা করি। চীনে বাড়ছে কুকুরের বিয়ে দেওয়ার প্রবণতা, আর এই আয়োজন ঘিরে ব্যস্ততা বাড়ছে পেস্ট্রি ও বেকারি দোকানগুলোতে। জন্মদিন, বিয়ে এবং বিভিন্ন উপলক্ষে আমরা অনেক অর্ডার পেয়ে থাকি। তবে কুকুরের বিয়ের জন্য কেক বানাতে হবে শুনে আমি শুরুতে বেশ অবাক হয়েছিলাম। মানুষের সাথে কুকুরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টা আমি বুঝি। আমি মনে করি আগামীতে কুকুরের বিয়ের আয়োজন আরও বাড়বে। কুকুরের বিয়ের এমন ব্যতিক্রমী অনুষ্ঠানে আসতে পেরে মুগ্ধ অতিথিরা। মোর্শেদ শোভন, চ্যানেল 24। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজন। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ এবং ইউটিউবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।